নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে সনি বাংলা এবং মৈত্রী চ্যানেল, মৈত্রী দুটোই যেহেতু এক, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাংলাদেশের এই চ্যানেল মৈত্রীর পক্ষ থেকে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব, ব্রাজিল যারা যারা দেখেন, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছেন, একটু আজকে অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত পরিচিত এবং কাছের একজন মানুষ, যিনি একাধারে শিল্পী, একাধারে রাজনীতিবিদ, প্রাক্তন কাউন্সিলর হাওড়া শহরের, আর মল্লিকা রায়চৌধুরী। ম্যাডাম, অনেক অনেক আপনাকে অভিনন্দন, আপনি সময় দিয়েছেন অনুষ্ঠানের জন্য। আমার সঙ্গে আছেন অশোক দাস। অশোক দা অ্যাকচুয়ালি জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। অশোক দা, অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমার এক বিশেষ সাংবাদিক বন্ধু সৌরভ সিংহ, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত গুণী। আমার সঙ্গে রয়েছেন সুদূর বাংলাদেশ থেকে ময়রুল ইসলাম। ময়রুল আমার অত্যন্ত প্রিয় একজন। ময়রুল একাধারে সাংবাদিকতা করে। ময়রুল বাংলাদেশ বিজেপি যে দল আছে, রাজনৈতিক দল, তারও সভাপতি না কি আছে ময়রুল, আমি পোস্টটা তোমার ঠিক জানি না, ডেজিগনেশনটা। যাই হোক, এই সমস্ত সবাইকে নিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি প্রথমেই একটু বলে নিই যে আজকে প্রথম প্রশ্ন রইল আমার কাছে, আমার মল্লিকা ম্যাডামের কাছে, যে একটা কথা দেখুন, গোটা ভারতবর্ষ জুড়ে করোনা পরিস্থিতি এক ভয়ঙ্কর চেহারা নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাজনীতিবিদ হিসেবে আপনারা অনেক বেশি জানেন আমাদের থেকে। এবং একটা কথা আমার এখানে প্রশ্ন আছে, যে লাস্ট রেকর্ড যা বলছে তাতে করে ভারতবর্ষে করোনা পরিস্থিতি 98 লক্ষ সামথিং, আর পশ্চিমবঙ্গে লাস্ট যেটা আছে 3000 কত, এবং সেখানে সুস্থতার সংখ্যা অনেক বেশি, 2000-2500-এর ওপর। মারা গেছেন সরকারি হিসেবে 56 জন সামথিং হতে পারে, দু একটা ভুল হতে পারে আমার। তো আপনি আমায় একটা কথা বলুন, যে আজকে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি, আমরা ভীত, অনেক মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ নিয়েও ভীত, যেমন ভারতবর্ষ নিয়ে ভীত তেমনি পশ্চিমবঙ্গ নিয়েও ভীত। তা কোথাও কি মনে হচ্ছে না যে এই যে রেশিও যে হারে বাড়ছে রোগ, এটা লক্ষণটা কমার লক্ষণ কোথায়? কিভাবে আমরা পরিত্রাণ পাবো? আমি প্রথমেই আমি আপনার মূল প্রশ্নের উত্তরে আসছি। প্রথমেই আজকে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই চ্যানেল মৈত্রী থেকে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। এবং আজকে সব থেকে আমাদের একজন খুব মহান পুরুষের জন্মদিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার জন্মদিনেও আমাদের শ্রদ্ধার্ঘ, কারণ উনি ছিলেন, বা ওনার সৃষ্টিতেই আজকে আমাদের মহিলারা বা নারী শক্তি অনেক এগিয়ে যাচ্ছে। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে, এবং যারা শুনছেন, যারা শুনবেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই জানা, কিন্তু আবার আমরা সাধারণ মানুষ প্রচন্ড যে কোনো কিছুতেই ভয় পেয়ে যাই, জেনেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা না জেনে থাকি। কারণ আপনাকে একটা বলি, আমি এটা সবসময় বলি, কারণ আপনি হয়তো জানবেন, আমি শুধু তো রাজনীতিবিদ নয়, আমি একজন আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি। সেখানেও দেখছি, যাই হোক, সেটা এবার সেই সব ক্ষেত্রে দেখতে যাচ্ছি যে আমার যে বিভিন্ন প্রেক্ষাপট, মানে সকলের কৃপাতে আমি অনেকগুলো চ্যাপ্টারের সাথে যুক্ত আছি বলে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে অ্যাটাক হচ্ছে। এই মানে অ্যাটাক মিনস এই কোভিড অ্যাটাকটা, এবং এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হচ্ছে। আজকে ধরুন, আমি একদম পাবলিক ফিল্ডে, আমি তো বলি, আমরা যারা ফর্মার কাউন্সিলর, এখন বলতে হয় যেহেতু বোর্ড রিজলভ হয়ে গেছে, তো উই আর ফার্মার অফ দ্য মানে পিপল। তো সেই কারণে আমাদের একদম গ্রাউন্ড লেভেলে একদম প্রত্যেকটা মানুষের সাথে হাউস টু হাউস, সৌরভ জানে, দেখে আমার ফেসবুকে বা সবাই যারা মোটামুটি আমার চেনে। তো এইখানে আমার মনে হয় যে এই কোভিড জিনিসটাকে আমরা যদি মনে করি প্যানিক, তো প্যানিক। আর যদি মনে করি কিছু নয়, কিছু নয়। হ্যাঁ, এটা ঠিক যে নিউজ চ্যানেল, কিছু কিছু মিডিয়া
অত্যধিক খারাপ দিকগুলো দেখাচ্ছে, অত্যধিক খারাপ দিকগুলো। কারণ আমি নিজের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আপনাদেরকে বলি, আমি যেদিন থেকে ধরুন কোভিড, যেদিন থেকে করোনা জিনিসটা আমরা ইন্ট্রোডাকশন হলাম, মানে আমাদের ইন্ডিয়াতে, আমরা তো আগে হ্যাঁ নভেম্বর থেকে দেখছি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ সেগুলো নিউজ চ্যানেলে দেখছি, যখন থেকে ইন্ডিয়াতে হলো, যখন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লকডাউন হলো, এবং কি কি মানুষ কিভাবে পরিষেবা আমাদের তরফ থেকে কি কি পৌঁছানো যায়, সেগুলো আমাদের কিন্তু, আমাদের সরকার বলুন বা আমরা আমাদের যারা প্রতিনিধি ছিলাম, আমাদের দিক থেকে কোনো রকম কিন্তু পিছপা আমরা হইনি। কারণ দেখুন, মানুষ মানুষের জন্য, একটা কথাই আছে, ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান আমাদের, যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা যদি সবাই ভয়ে লুকিয়ে পড়ি বাড়িতে, তাহলে মানুষের পাশে দাঁড়াবে কে? মানে জঙ্গল থেকে তো আর বাঘেরা আসবে না। তো কাজেই সেটা আমার মনে হয় যে আমরা যদি মনে করি যে প্যানিক করে বাড়িতে বসে থাকবো, তাহলে কিন্তু জীবনেও আমরা এই ভয়ে মুক্ত হতে পারবো না। কারণ এটা আমার অভিজ্ঞতা যেটা বলে, এক সময় যখন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এইগুলো যখন প্রথম আবির্ভাব হয়েছিল, তৎকালীন সমাজে তৎকালীন চিকিৎসক থেকে শুরু করে, তৎকালীন বৈজ্ঞানিক থেকে শুরু করে, তৎকালীন সমাজ, তারাও কিন্তু একটা ইন্ট্রোডাকশন হতে কিন্তু সময় লেগেছিল। এবং এই এক্সাম্পলটা দিতে গিয়ে আর একটা যদি বলি, একটা মেয়ে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে যে একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তার যে একটা সময় লাগে, সেই সময়টা কিন্তু মানে এই ধরনেরই একটা, আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। আজকে করোনাটা কিন্তু থাকবে, আমরা আচ্ছা বলছি করোনা যাবে যাবে যাবে, আমার তো মনে, আমার ব্যক্তিগত মতামত, হয়তো মেবি আই এম রং, আমি তো সায়েন্টিস্ট বা আমি কিছু নেই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। কারণ যেমন আজকে ডেঙ্গু, ডেঙ্গু কি কিন্তু চলে গেছে? ম্যাডাম, ম্যাডাম আমি একটু হ্যাঁ, থামাচ্ছি আপনাকে, আমার একটা প্রশ্ন হ্যাঁ, আছে আপনার এই জায়গাতে, হুম, যে হ্যাঁ, তাহলে করোনা থাকবে বা এটা অনেকেই বলেছেন, আগে এর হুম, আগেও আমি দেখেছি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় এটা বলা হচ্ছে যে করোনা থাকবে, এটা আমাদের সঙ্গে থেকে যাবে, মানে এটার কোনো ভুল নেই। আচ্ছা, হুম, তাহলে একটা কথা বলুন, যে করোনা থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি? নিজেদের যতটা আমি জানি সেটা হচ্ছে, বলা হচ্ছে যে মাস্ক ইউজ করুন এবং স্যানিটাইজার ইউজ করুন, নিজেদের সতর্ক রাখুন এবং সোশ্যাল হুম, ডিস্টেন্স মেনটেন করুন, তাই তো? আমার একটা একদম, প্রশ্ন হুম, আছে, যে আপনি জানেন যে যখন প্রথম করোনা ধরা পড়ে বা এরকম হয়, তখন বলা হয়েছিল যে মোমবাতি জ্বালান আর ওই আহ, বাজি না বাজান। তো এটার কি মনে হয়, এটার কি আদৌ কোনো এফেক্ট আছে না? এটাকে তৎকালীন সময় বলা হয়েছিল যে এটা নিয়ে একটা রোগ চলে যেতে পারে বা এরকম ধারণা, আপনি তো বাস্তবে দেখুন, কাজ এটা করেছেন। হচ্ছে সেই ভূত তাড়ানোর মতন, মানে রাম নাম রাম নাম বললেই ভূত চলে যাবে, সেই রকম আচ্ছা ব্যাপার আচ্ছা আর কি। তো আচ্ছা, এইগুলো, অশোকদা, এইসব, ম্যাডাম ম্যাডাম এক মিনিট, আমি আসছি। হ্যাঁ, অশোকদা, অশোকদা আপনার কাছে প্রশ্নটা আবারও আমি করি, এর আগেও করেছি, যে এই যে বলুন। আপনাদের আপনাদের বলবো না, এই যে তৎকালীন সময় বলা হয়েছিল যে ওই যে ব্যাপারটা, যেটা আবার আমার কাছে কিছুতেই কতদিন ধরে, লাস্ট কতদিন ধরে ক্লিয়ার হচ্ছে না, যেটা আপনি বলো, আপনার কাছে আমি আগেও প্রশ্ন ছিল, যে করোনা এই ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। আমি জানি না, একদিন হয়তো পৃথিবীতে দেখবেন করোনায় ভারতবর্ষই প্রথম ট্রফিটা নিয়ে আসবে করোনার, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আচ্ছা, সেই আমি জায়গায় একটু দাঁড়িয়ে, একটু অবস্ট্রাক্ট করছি দেবাশিস বাবুকে। আমি হ্যাঁ কিন্তু বলুন। এই মুহূর্তে কোভিড পেশেন্ট, আমি এখনো কিন্তু আমি হোম জানি, আমি কোয়ারেন্টাইনে জানি, আছি। আমি আসছি, জানি আমি জানি জানি, আমার আমি আসছি, জানি ফ্যামিলি, জানি পুরো আসছি, ফ্যামিলি, আসছি, আমার হাজবেন্ড 10 জানি, তারিখে আমি জানি। গত রবিবার রিলিজ হয়ে এসেছেন, সেটাই তারপরে না বলছি না, বাকি কথা। আমি আসছি। হ্যাঁ, তো অশোকদা, এই হ্যাঁ, যে তৎকালীন সময় বলা হলো যে ওই মোমবাতি জ্বালান, বাজি না বাজান, আপনি আজও কি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যে এর কোনো আদৌ এফেক্ট ছিল বা হয়েছিল বা হবে, ওই হয়েছিল তৎকালীন সময়? তা যদি হয় তাহলে এত বাড়লো কেন? দেবাশিস বাবু, আপনার হ্যাঁ এই প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই দেবো। তার হ্যাঁ আগে আমি হ্যাঁ নমস্কার জানাচ্ছি আজকের যে ভাষায় আমরা কথা বলছি, সেই বাংলা ভাষা, এই হ্যাঁ, আধুনিক বাংলা ভাষার একদম। জনক, বর্ণ পরিচয়ের রচয়িতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, ওনাকে আমরা প্রণাম জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই যে আপনারা নারী এটা শিক্ষা, কোনো, নারীর অধিকার, এটা আমি বলি, এটার যিনি, এটারও বলা যায় যে সারা বাংলাদেশে নয়, সারা ভারতবর্ষের যে এই জায়গাটায় আমরা আজকে দাঁড়িয়েছি, যে জনসংখ্যার একটা অর্ধেক অংশ যারা হ্যাঁ স্বাধীনতার আগে থেকেই, অনেকদিন আগে থেকেই, যে বিদ্যাসাগর মহাশয় যে চিন্তাটা করেছিলেন, যে অর্ধেক একটা সমাজের, একটা জাতির অর্ধেক যদি পিছিয়ে থাকে, তাহলে কখনো সে জাতি এগিয়ে যেতে পারে না।
সেই একদম। জায়গা থেকে তিনি বহু স্কুল তৈরি করেছিলেন। আর নারী শিক্ষার প্রচলন করতে যেহেতু কলকাতায় তৎকালীন অভিজাত সম্প্রদায় তার উপরে কি অত্যাচার চালিয়েছে সেটা ইতিহাস। সেই জন্য এই যে অশোকদা এই বাংলা ভাষায় যখন কথা বলছি আমি শেষ হয়ে গেছে, এক মিনিট আমি শেষ হয়ে গেছে, তাকে নমস্কার জানাচ্ছি সেই জন্যই আমাদের এই ভাষায় কথা বলছি যে এই ভাষার আধুনিকরণের জন্য যিনি সর্বস্ব দিয়ে গেছেন আমাদের, তাকে নমস্কার জানাচ্ছি। এবার আপনার প্রশ্নের উত্তর আছে। আমি একটা প্রশ্ন বলে অশোকদা 1 মিনিট, আমি এই জায়গায় একটা কথা বলে নিই খালি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের সবসময় থাকবে, আছে, কিন্তু দুর্ভাগ্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু গলা কাটা হয়েছিল পশ্চিমবঙ্গে, জানেন তো? তো কারা কেটেছিল আমি জানি না, তবে কত শ্রদ্ধার মানুষ আমরা, এটা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আসল প্রশ্নে আসি। এই প্রশ্নটা যখন করলেন আমি বলি, দেখুন এই বিদ্যাসাগর মহাশয়কে, এই রামমোহন রায় মহাশয়কে, এই সমস্ত গুণীজনদের, এমনকি নেতাজি সুভাষচন্দ্র একরকম কাঁদতে কাঁদতে ভারতবর্ষ ছেড়ে চলে গেছিলেন, আজাদিন বাহিনী তৈরি করেছিলেন বাইরে যে। তো আমাদের এই জাতির ভিতরে বাঙালি জাতি বলুন, ভারতীয়তা জাতীয়তাবাদের কথা বলুন, এর মধ্যে কিছু মানুষ তো এরকম আছেই, চিরকাল আগেও ছিল, এখনো আছে। তো তারা এইসব কাণ্ড কারখানা করছে, তারা কখনো ইতিহাস তৈরি করে না, ইতিহাস এইসব মানুষ তৈরি করেছেন। ইতিহাস এইভাবেই চলবে, আগামী দিনে এইভাবেই চলবে। অতএব ওই পিছনের দিকে না তাকিয়ে আমরা আজকে সেই যেমন নেতাজি তেমনি আমাদের রাজা রামমোহন রায় আর এই বিদ্যাসাগর, রাজা রামমোহন আর বিদ্যাসাগর মহাশয়, তারা হচ্ছেন আধুনিক বাংলা অর্থাৎ রেনেসা, নবজাগরণের প্রতিক্রিয়া, তাদের আবার নমস্কার জানাচ্ছি। এইবার আপনার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, যে আপনি বলছেন ঘন্টা বাজানো, থালা বাজানো, সমস্ত বাজানোর কথা বলছেন, এটাই কি করোনা সারবে? সারলো না তো। আপনারা এই প্রশ্নই আমাকে করেছেন। দেখুন, আমি আমার দল কেন্দ্রের সরকারে নেই, হয়তো কোন কোন ইস্যুতে সমর্থন করি, কোন কোন ইস্যুতে বিরোধী করি, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই যে বিষয়টা, এই বিষয়টা সম্বন্ধে আপনাদের একটু বলতে চাই যে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, চরকা কাটার কথা বলেছিলেন, চরকা কেটে কি ইংরেজরা যেত না, কিন্তু চরকা কাটার মাধ্যমে তিনি সারা ভারতবর্ষের সাধারণ মানুষ, আপামর মানুষ সকলকে একত্রিত করার একটা উদ্বুদ্ধ একটা চেতনা তৈরি করেছিলেন। এই ঘন্টা বাজানোর সেই উদ্দেশ্যে যে মানুষকে সতর্ক করা, সচেতন করা, একত্রিত করা, একাত্মবোধ করা, জাতীয়তাবোধ তৈরি করা, এই উদ্দেশ্য নিয়ে করেছেন। সেই উদ্দেশ্যকে যদি আপনারা অন্যভাবে ব্যাখ্যা করেন তাহলে কিছু করার নেই। এইবার আমি বলি, এই জায়গায় আমি দাঁড়া করাচ্ছি 1 মিনিট। এই জায়গাটা খুব ভাইটাল কথা বলেছেন, যে এটা চরকা কেটে গান্ধীজি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তা সৌরভের কাছে আসছি। সৌরভ, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, তাহলে অশোকদা যেটা বললেন, যে তাহলে এটা ঠিক মেনে নিচ্ছেন তো, যে মেনে নেওয়া যায় তো যে ওই সময় মোমবাতি জ্বালিয়ে বা ঘন্টা বাজিয়ে এটা হয়েছিল, মানে উদ্বুদ্ধ করা হয়েছিল মানুষকে, যে তোমরা করোনার এগেইনস্টে লড়াই করো? কি বলবে তুমি? প্রথমেই আজকে শ্রদ্ধা জানাই, সহজ পাঠ নয়, বর্ণ পরিচয় রচয়িতা বিদ্যাসাগরকে। আপনাকে বলিনি দাদা, যাকে বলার সে বুঝে গেছে যে সহজ পাঠ নয়, বর্ণ পরিচয় রচয়িতা বিদ্যাসাগরকে। আর উনি যে বললেন না যে গান্ধীজি এবং বর্তমান প্রধানমন্ত্রীর কথা, গান্ধীজি চরকা কাটতে বলেছিলেন, হ্যাঁ চরকা কাটলেই যে স্বাধীনতা আসবে তার কোনো মানে নেই, এটা ঠিক কথা। কিন্তু চরকা কাটলে একটা জিনিস যেটা হচ্ছে, যে দেশীয় পণ্য, যেটা হচ্ছে যে দেশীয় বস্ত্র, উনি বলেছিলেন যে বিদেশি পণ্য বর্জন করো। এবং তখন একটা গানও উঠেছিল, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুকিনি মাগ্য চোদে, এর বেশি আর সাধ্য নাই। তা মোটা কাপড়টা কিন্তু ওই চরকাতেই হয়, হ্যাঁ, বিদেশি পণ্য নয়। তখনকার আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলুন, মেশিনারি বলুন, এত উন্নত ছিল না। কিন্তু এইটা তো থালা বাজিয়ে থালাটাই ফুটো হয়, আর মোমবাতি জ্বালি মোমবাতিটাই ছোট হয়। আর আমি প্রথমে আরেকদিনও বলেছিলাম যে উনি প্রধানমন্ত্রী না তান্ত্রিক আমি এটা বুঝতে পারি না, তবে যদি উনি তন্ত্রমন্ত্র করে যদি করোনা তাড়াতে পারতেন। আর দিদির কথা উত্তরে দিদির এটাই বলি, যে করোনা নিয়ে আমি সেদিনকেও বলেছিলাম, আজকেও বলছি, যে প্যানিকের কোনো ব্যাপারই নেই। দিদি নিজেও কোভিড পজিটিভ, নিজে দিদি দিব্যি রয়েছেন। না এখানে সৌরভ, আমি একটা কথা বলি, এই যে তুমি কথাটা বলছো একদম ঠিক। তাহলে ম্যাডাম নিশ্চয়ই থালা টালা বাজিয়েছিলেন কিনা? যদি থালা বাজাতেন তাহলে কিন্তু ম্যাডাম আজকে এফেক্টেড হতেন না। এটা খুব অশোকদা কি বাজিয়েছিলেন? অমিতাভ বচ্চন তো নিজেই থালা বাজিয়ে সবার আগে।
না না, একটা অসম্ভব। সিরিয়াস আলোচনা, আপনারা একটা রসিকতার পর্যায়ে নিয়ে যাচ্ছেন। না, না, আমি একদম এই না, জায়গায় একদম নেই, না। এটা একদম নেই রসিকতার দাদা। জায়গা নয়। এটা না, একটা না, একদমই না। জাতীয়তাবোধ, ঐক্যবদ্ধ একদম। এবং ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামটা করতে হবে করোনার বিরুদ্ধে। আমি কেন বলছি, দিদি যে কথাটা বললেন সঠিক কথা, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আজকেই আমি একটা সংবাদে দেখলাম, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যিনি দায়িত্বপ্রাপ্ত সরকারের আছেন, তিনি বলছেন আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গে তৈরি হতে পারে। যেভাবে মাস্ক ছাড়া মানুষ চলাচল করছেন, যেভাবে কোনোভাবে দূরত্ব মেনটেন করছেন না, এরকম যে বিষয়গুলো আজকের দিনে যখন এর ওষুধ বেরোয়নি, যখন এর কোনো টিকা বেরোয়নি, তখন যে বিষয়গুলো হু বলছেন কি ভারতবর্ষের যে সংস্থা আইসিএমআর বলছেন, তাদের কথাগুলো তো মানতে হবে। তারা তো একজন বিজ্ঞানী। অশোকদা, হুয়ের কথা আমি জানতে পারছি। না, আমি শেষ করি, আমি তো শেষ করি। মাঝ রাস্তায় যদি আমাকে থামিয়ে দেন, তাহলে আমার কথার যে অর্থ তো অন্যভাবে চলে যাবে। তো এই জন্যই বলছি যে না না, মাঝ রাস্তায় যদি আমাকে থামিয়ে দেন, তাহলে তো আমি কমপ্লিট যদি না করি, তাহলে তো সেটা মানে অন্য ব্যাখ্যা হয়ে যাবে। সেটা হচ্ছে যে এটা ভয়ঙ্কর অবস্থা আছে কিন্তু। এবং আজকেই আরো একটা সংবাদে যে হু বলছে যে আগামী দিনে আজ 10 লক্ষ মানুষ মারা গেছে, 20 লক্ষ মানুষ মারা যেতে পারে। তাই জন্য এটাকে ছোট করে মোটেই দেখা উচিত নয়। আমাদের মানুষ, আমরা সাধারণ মানুষ যারা, তাদেরও দেখা নয়, এবং যারা এই প্রশাসনে আছেন তাদেরও দেখা উচিত। আগামী দিনে এটা ভয়ঙ্কর আকার নিলে যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা আরো শক্তিশালী করার জন্য সময় আমাদের কিন্তু হাতে আছে। সেই সময়টাকে যদি আমরা হেলায় হারাই, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে মানুষগুলো পড়বে এবং মানুষগুলো মারা যাবে। এই জন্য করোনাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। দেবাশিস দা, এই যে মাস্ক পরা নিয়ে যে বারে বারে, আমি অশোকদাকে বলছি না, অনেকেই বলছেন, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গকেই বেশিরভাগ সবাই আঙ্গুল দেখাচ্ছে না, পশ্চিমবঙ্গের জনগণ মানছে না, পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা, প্রশাসন কি করছে। মনিরুল বসে আছেন, মনিরুল সেদিনকে নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশে 95% উপরে লোক মাস্ক পরছে না। 1 নম্বর। কদিন আগে আমার এক বিহারের বন্ধুর সঙ্গে দেখা হলো, তিনি বলছেন বিহারে কেউ মাস্ক পরছে না, ব্যাঙ্গালোরে কেউ মাস্ক পরছে না, তারা আইটি সেক্টরে চাকরি করছে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এর জন্য সরকার কিছু করতে পারে না। এটা সবকিছুতে পড়ে যাচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি করছে না, মমতা ব্যানার্জি আরে মমতা ব্যানার্জি কি প্রতিটি মানুষকে ধরে ধরে পেটাবে যে মাস্ক পর, মাস্ক পর? কেন মাস্ক পরা, যে যারা সারাদিন বাইরে থাকেন, বিশেষ করে রাস্তায় থাকেন, এই যে কত বড় দুর্বিষহ। এবং কদিন আগে আপনাকে আমি সেদিনকেও বলেছিলাম যে হু এক এক রকম কথা বলছে, একবার বলছে মাস্ক পরো, একবার বলছে মাস্ক পরো না, যে কোনটা যে সঠিক সেটাই ঠিক নয়। সৌরভ, আমি আসছি, আমি মনিরুলের কাছে যাই। মনিরুল, বাংলাদেশের করোনা পরিস্থিতি যতটা আমার কাছে খবর আছে বা আমি যতটা জানি, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন অনেকটা ভালো, যতটা আমি জানি। আমার ভুল হতে পারে, বাট আমি যতটা জানি বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভালো। তো এই যে তোমার মনে হচ্ছে একটা টাইম বাংলাদেশ, আমি যখন মার্চ মাসে তোমাদের ওখান থেকে আসি, তখন কিন্তু ওখানকার পরিস্থিতিও খারাপ ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন পরিস্থিতি কিন্তু ভালো। তার মানে তোমাদের দেশ, আমি ধরে নিচ্ছি বাংলাদেশ মানুষ কি, বাংলাদেশের মানুষ তাহলে অনেক বেশি সচেতন আমাদের থেকে। কি বলবে তুমি, তোমার কি মনে হয়? ধন্যবাদ জানাকি দাদা, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের জনতা দলের সম্মানিত সভাপতি এবং আমাদের এক দিদি সম্মানিত কমিশনার সহ দাদাকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। আসলে আপনারা যে আলোচনা করছেন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, এর ভিতরে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সোনি বাংলা এবং চ্যানেল মৈত্রীকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আধুনিক বাংলার মানে একজন অবসরণীয় ব্যক্তি। আমি আমার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপির যারা আমাদের শ্রদ্ধাভাজন নেতা শেরে বাংলা একে ফজলুল হক এবং আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান এ কে এম জুনায়েদকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো দাদা যে প্রশ্ন আমার কাছে রেখেছেন, সে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ঘনবসতি কিন্তু অত্যন্ত বেশি। আমাদের দেশে বেশিরভাগ ঢাকা শহরে বিশেষ করে বস্তি এলাকা প্রচুর পরিমাণে লোকজন বসবাস করে। সেক্ষেত্রে আমরা অনেক চিন্তায় ছিলাম, যদি লকডাউন খুলে দেওয়া হয় বা লকডাউন যদি ছেড়ে দেওয়া হয়, মার্কেট যদি খুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে। তো আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জ্ঞানী লোক, তিনি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো খুলে দিয়েছেন। কারণ এটা যদি বাংলাদেশে আটকা থাকে, তাহলে বাংলাদেশের অধিকাংশ লোক কিন্তু অর্ধহারে অনাহারে মারা যাবে। এই জন্য তিনি ধীরে ধীরে আস্তে আস্তে প্রথমে আবাসিক এলাকা খুলেছেন, এরপরে বস্তি খুলেছেন,
আস্তে আস্তে বাস খুলে দিয়েছেন, এরপরে ট্রেন রেল লাইন আস্তে আস্তে খুলে দিচ্ছেন। এতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ যে সময় মানার কথা ছিল সে সময় কিন্তু 100% মানছে। অর্থাৎ মুখে যে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং যাবতীয় যে বিষয়গুলো ছিল এগুলো যে বাংলাদেশের মানুষ মানে নাই সেটা নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন এটা কিন্তু বাংলার জনগণ মেনে নেওয়ার চেষ্টা করেন, যার কারণে কিন্তু আমাদের অবস্থা একটু ভালো এটা আমরা মনে করি। কারণ আমাদের বাংলাদেশে আজকে মারা গেছে 36 জন এবং আমাদের প্রায় 12-13 হাজার রোগীদের মানে টেস্ট করে এখানে আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে 1106 জন। অর্থাৎ 1106 জন আমাদের বাংলাদেশে আজকে আক্রান্ত এবং মারা গেছে 36 জন। সেক্ষেত্রে সার্বিক দিক যদি বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের করোনা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ভালো। এবং যেটা আমরা বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিজিবি, কোস্টগার্ড, পুলিশ বাহিনী যেভাবে এখনো পর্যন্ত তদারকি করছে এবং আমাদের একটা আগাম সংবাদ আমি আপনাদেরকে দাদা একটু দিতে চাই যে ইতিমধ্যে আমাদের মন্ত্রী পরিষদে কিন্তু বৈঠক হয়েছে, সেখানে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে যে নভেম্বরের শুরুতে কিন্তু একটু করোনার আবির্ভাব বাংলাদেশে দেখা দিতে পারে। সেজন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকার নিয়েছেন। অতএব আমরা মনে করি আমরা যদি সচেতন থাকি তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশের মানুষ হয়তোবা অনেক কম মারা যাবে। এবং আসলে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কর্মঠ, অনেক মানে কর্মজীবী মানুষ, তারা কিন্তু অনেকে এগুলো মানেন না। যেমন দাদা যেটা বললেন যে 95%, আসলে যারা খেটে খায়, যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু এগুলো মানতে পারেন না। বিশেষ করে রিক্সা চালাচ্ছে, হ্যাঁ জি জি, মানা সম্ভব নয়, এগুলো মানা সম্ভব নয়। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারপরে এই যে কলকারখানা, মিল ফ্যাক্টরিতে কাজ করছে, এরা কিন্তু আসলে মানতে পারে না। এই না মানতে পারানাটা, আমি তোমার কাছে আসবো, আমি তার আগে ম্যাডামের কাছে যাই। ম্যাডাম একটা কথা বলুন, আপনি জানেন যে যেহেতু আপনি একাধারে আপনি আপনার মানে কত গুণ আমি কি বলবো, বারবার বলতে হচ্ছে, একাধারে আপনি প্রাক্তন পৌরমাতা, একাধারে সঙ্গীত শিল্পী এবং অসাধারণ সঙ্গীত শিল্পী মানে আমার মতো গান করেন না ম্যাডাম, অসাধারণ ভালো গান করেন, এবং একাধারে আইনজীবী। তা আমার একটা প্রশ্ন আছে, আপনি দেখুন ভারতবর্ষে বলা হচ্ছে 98 লক্ষ সামথিং, তাই তো অশোকদা, যদি খুব ভুল না বলি আজকের রেকর্ড অনুসারে, অথচ আইসিএমআর বলছে যে 4 কোটি ওভার হয়ে গেছে এখন। তাহলে আমরা কোনটা মানবো, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টটা না আইসিএমআর এরটা, কি মনে করেন আপনি? দেখুন, অবশ্যই আইসিএমআর গাইডলাইন্স ফলো সবাই করছে, প্রত্যেকটা গভর্নমেন্ট বলুন, আমাদের আইসিএমআরটাই আমরা ফলো করছি। তা সেইখানে আইসিএমআর যেটা বলছে আমার তো বলে সেইটাই, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ভুল, এটা মানতে হবে আমাকে। না, এখন ব্যাপারটা কি বলুন তো, করোনা জিনিসটা না আমি তো দেখছি, মানে আমি সবসময় একটু, যেহেতু আমি ফিল্ডে কাজ করছি বলে অভিজ্ঞতাটা আসছি। হ্যাঁ, তো এখন অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট প্রচুর আছে, এইগুলো যদি কাউন্ট করা যায়, মানে হয়তো কিছুই নেই, সুস্থ মানুষ, তারও কিন্তু পজিটিভ আছে। যেমন আমি আমার কথাই বলছি, আমি কিন্তু খুব একটা এফেক্টেড করোনাতে হইনি, আমার এমনি এইরকম কিন্তু প্রচুর হিউজ। এবার এগুলো যদি কাউন্ট করে সব মিলিয়ে হতে পারে মেবি, এগুলো তো মানে গাইডলাইন যেগুলো ফলো করছে ওদেরও তো কাউন্ট। বেসিক্যালি দেখুন, যেটা আমি আপনাকে বলছি, আমাদের কিন্তু যখনই টেস্ট করছি একটা করে এসএমএস ঢুকে যাচ্ছে গভর্নমেন্ট থেকে, এবং যখন পজিটিভ আসছে গভর্নমেন্ট থেকে এসএমএস, এবার গভর্নমেন্টের কাছে রেকর্ড চলে যাচ্ছে অটোমেটিক্যালি। সেটা তো আইসিএমআর তো সেই জায়গাটা করছে, সেই রেকর্ডটা রাখছে, তবে না ওরা কাউন্ট করে সবার কাছে ফোরকাস্ট করছে না, তবে মানে এই জিনিসটা কিন্তু আপনি একটা জিনিস দেখুন, এতটা হেলেন এবং ডিফারেন্স হচ্ছে, আইসিএমআর বলছে 4 কোটি আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছেন 98 লক্ষ। মানে এটা খুব মানুষের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। অশোকদা কি বলবেন? অশোকদার কাছে আসি। অশোকদা এই ব্যাপারে কি বলার আছে? আপনি, আমার এই বিষয়ে বলার আছে সমীক্ষা, ওটা একটা আইসিএম এর সমীক্ষা। কিরকম জানেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু সময় দেবেন। সেটা যেমন আমাদের ক্রপ কাটিং হয় কোনো একটা জায়গায়, না সংক্ষেপেই বলবো, ক্রপ কাটিংটা কিরকম হয়, কোনো একটা জায়গায় কোনো একটা জমি সব থেকে ভালো ধান যেখানে হয় সেইখান থেকে কেটে নিয়ে হেক্টর প্রতি উৎপাদন দেখিয়ে দেওয়া হয়। আইসিএমআর এর ওটা সমীক্ষা যে কতটা শরীরের ভিতরে কতটা করোনা সে তার বিরুদ্ধে লড়াই করে সে করোনাকে জয় করেছে, এটার উপরে একটা সমীক্ষার উপরে তারা গড় কষে ওই জিনিসটা বার করেছে।
ওইটা কোনো যেমন আমাদের কন্টিনিউ টেস্ট হচ্ছে, এই কন্টিনিউ টেস্টের মাধ্যমে যে রিপোর্টটা আসছে সেটা নয়, কিন্তু টেস্টিং রিপোর্ট নয়, ওটা একটা সমীক্ষা রিপোর্ট, এটাকে গুলিয়ে ফেললে হবে। একদমই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি সৌরভের কাছে। আমার একটা প্রশ্ন আছে সৌরভ, এটা অশোকদার কাছে আমি আসবো এই ব্যাপারে, তার আগে তোমার কাছে আমার প্রশ্নটা এটা যে বিহারে নির্বাচন আসন্ন এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষতেও নির্বাচন বা আগামী বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলও টাইম হয়ে এসছে, তুমি জানো। আমার একটা প্রশ্ন ছিল যে আজকে এই অবস্থায় নির্বাচন হবে, নির্বাচন বিধি যা আছে সেটা নির্বাচন কমিশন গাইডলাইন দিয়ে নির্বাচন হবে। প্রশ্নটা হচ্ছে নির্বাচন হওয়াটা এই সময় কতটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভয়ঙ্কর হবে না? তুমি কি মনে করো এর ফলাফল কি হতে পারে? নির্বাচন হওয়াটা দরকার। কেন নির্বাচন যদি না হয় তাহলে একটা ট্যানিয়র আছে, একটা টাইম পিরিয়ড আছে, যেরকম আমাদের পশ্চিমবাংলায় যেমনি 6 জুন, ঠিক আছে? তাই এবার সেখানে এবার যদি দেখা যায় যে নির্বাচন যদি না হয় তাহলে কি হলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। এবার আজ যে 2021-এ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন আছে, ঠিক আছে? এবার এই যে কয়েকটি রাজ্যে নির্বাচন আছে, এইগুলো যদি দেখা যায় সব জায়গায় যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায় তখন সে প্রতিবেশী দেশ পাকিস্তানের মতন অবস্থা হয়ে যাবে। ওই জন্য নির্বাচনটা দরকার। আর ভয়ঙ্করের ব্যাপারটা বলা যাচ্ছে যে এখন আমি সেটা সেদিনকেও বলেছি যে হার্ড ইমিউনিটি আস্তে আস্তে মানুষের তৈরি হয়ে যাচ্ছে, মানুষ মিশতে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে, মানুষ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, এই রোগের তো একমাত্র হচ্ছে প্রোটিনজাত খাদ্য, এবার হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে। এবং দিদির কথা সূত্র ধরেই বলছি, সেদিনকেও বলেছিলাম যেমনি ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা তখন যেরকম আতঙ্ক ছিল এখনো আছে, করোনাও চিরকাল থাকবে, অতীতেও ছিল, শুধুমাত্র তার জেন্ডারটা চেঞ্জ করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে হার্ড ইমিউনিটি, শোনো সৌরভ, যেটা তুমি বারবার বলছো বা সবাই একটা কথা বলছে যে শরীরে বাড়াতে হবে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, একদম ঠিক কথা, ইমিউনিটি পাওয়ার নিশ্চয়ই বাড়াতে হবে, সেটা বাড়ানো দরকার। কিন্তু আজকে যে অবস্থা, মানুষের কাছে অর্থ টাকা কোথায়, সেই জায়গায় দাঁড়িয়ে তো সেইভাবে প্রচুর খেতে পারবে না তোমার মতো বা অশোকদার মতো যে তারা না, এটা তো আমি প্রথম দিন থেকে একটা কথাই বলে এসেছিলাম যে 68 দিনের লকডাউন করা কোনো প্রয়োজন ছিল না, পার্সিয়াল লকডাউনের দরকার ছিল। কেন বলছি, 1897 সালে 4 ফেব্রুয়ারি একটা বস্তা পচা আইনকে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। যদি ইমপ্লিমেন্ট করা উচিত ছিল তাহলে আইনটাকে পরিবর্তন করা উচিত ছিল। আচ্ছা, আমি এই জায়গায় উচিত ছিল। সৌরভ এই জায়গায় থামাচ্ছি, এই ব্যাপারটা যেহেতু আইনের প্রশ্ন, অনেক ভালো এই আইনের ব্যাপারটা বলতে পারবেন। আমার প্রশ্ন ম্যাডামের কাছে যে যেটা সৌরভ বলছে যে বস্তা পচা আইন তৎকালীন সময় যেটা তৈরি হয়েছিল, আপনি কি মনে করেন এটা চেঞ্জেস এর প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে এখনকার দিনে? দেখুন, এখন আইন যেটা তৈরি হয় নিত্য নৈমিত্তিক মানুষের মানে জীবন চলা, মানে কি বলবো, মানে সুস্থ স্বাভাবিক জীবন চলতে গেলে যেগুলো আমাদের সামাজিক সমর্থন, সেইগুলো নিয়ে আইন তৈরি হয়। এবার তৎকালীন আইন যদি আমাদের এই সময় এখনকার মানুষের যদি সত্যি খুব সমস্যার সৃষ্টি করে, অবশ্যই সেটাকে সংশোধনের প্রয়োজন আছে। সেটাকে দেখতে হবে যে সেই তৎকালীন আইন কি ছিল, আর সেই আইনটা এখন এই অ্যাট প্রেজেন্ট আমাদের সোসাইটিতে সেটা গ্রহণযোগ্যতাটা আছে কিনা। যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই সেই আইনই মানা উচিত। আর যদি মনে হয় যে না, এই আইন এই সময়কার মানুষের পক্ষে মানা সম্ভব নয়, তাহলে সেটাকে যে কোনো যে অ্যামেন্ডমেন্ট করে যেভাবেই হোক সেটাকে অ্যামেন্ডমেন্ট করা উচিত। অশোকদার কাছে আছে। অশোকদা, এই ব্যাপারে আপনি কি বলবেন? যেটা সৌরভের প্রশ্ন যে আইন বস্তা পচা আইন হয়ে গেছে এবং সেটা চেঞ্জেস দরকার। অশোকদা, আপনার মাইক বন্ধ আছে, অন করে নিন। অশোকদা মাইক বন্ধ আছে, মাইক বন্ধ আছে। অশোকদা মাইক বন্ধ। হ্যাঁ, মাইক বন্ধ। হ্যাঁ বলুন। আবার বন্ধ হয়ে গেল, আবার বন্ধ হয়ে গেছে। অশোকদা মাইক আবার বন্ধ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? আমার হ্যাঁ একদম আমার শোনা যাচ্ছে? হচ্ছে হ্যাঁ, সৌরভ যেটা বলছে যে বস্তা পচা আইন চেঞ্জের দরকার, আপনার কি মনে হয় এটাই ঠিক? আচ্ছা, আমার মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল, কোন আইনটার বিষয়ে বলছেন? সৌরভ আরেকবার বলো।
সৌরভ আরেকবার বলো, সৌরভ, সৌরভ কোথায় গেল? সেটা হচ্ছে যে 1897 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি এই লকডাউন আইনটার কথা বলছি। আচ্ছা, না না, সৌরভবাবুর এই কথার সঙ্গে আমি খুব একটা বিরোধ করব না, কারণ অনেক সময় অনেক কিছু আইন যেগুলো আছে, এই আইন কেন, অনেক আইনই আছে, সেগুলো ধীরে ধীরে সেগুলো সংস্কার করা দরকার আছে। এখানে আইনের বিশেষজ্ঞ দিদি আছেন, ভালো বলতে পারবেন আমার থেকেও, কারণ আমি আইনের ছাত্র নই, তো আমি জীবন বিজ্ঞানের ছাত্র। তো সেই জায়গায় উনি যেটা বলেছেন, আমি কিছুটা শোনার পরে ডিস্টার্ব হয়েছিল, ওটা ঠিকই বলেছেন। আর সৌরভবাবুর কথা তো আমি জানো যে এটা যে সেই আইনটাকে একটু নিশ্চয়ই তার পরিমার্জন পরিবর্ধন করার দরকার আছে, সময় উপযোগী, সময়ের সঙ্গে তাল রেখে সেটা করার দরকার আছে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে বিতর্ক করাটা ঠিক। আমি এটাই দেবাশিস বাবুকে বলছি, যে কোনো আইন যখন অ্যামেন্ডমেন্ট হয়, আপনাকে বলছি যখন পরিবর্তন হয়, আমাদের কোনো কিছু কেস ল বা কোনো কিছু জাজমেন্ট তার ওপর হয়, এবং সেই এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে যদি কেউ জনস্বার্থ মামলা করে থাকে নিশ্চয়ই মানে, এবং এই প্রেয়ার আমাদের মনে হয় যে যদি এগুলো, তার জন্যই ইউনাইটেডলি আমাদের ভাবতে হবে যে এই আইনটাকে পরিবর্তন করা প্রয়োজন, নিশ্চয়ই সেটাকে করা উচিত। তাহলে অশোকদাকে বলি একটা কথা, অশোকদা তাহলে ওই যেটা সৌরভ বলছে ওই সময় লকডাউন করাটা ভুল, এটা আপনি মেনে নিচ্ছেন? না না, দেখুন এইভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ হচ্ছে লকডাউন এই রকম মহামারী নয়, এটাকে নাম দেওয়া হয়েছে অতিমারী। তো এইরকম একটা অবস্থার মধ্যে ভারতবর্ষ নয় সারা পৃথিবী পড়েছিল, তাহলে এটা একটা পরীক্ষা নিরীক্ষা, এটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব যাচ্ছে। তো সেই দাদা 3 মাস পুরো পরীক্ষা চলছে এখন। আজকের দিনে এমন পরীক্ষা নিরীক্ষা হলো 1,06,00,000 শ্রমিককে হেঁটে ফিরতে হলো, তার মধ্যে 30,000 জন রাস্তায় মারা গেল, ইনক্লুডিং 97 জন রেলে কাটা পড়ে। এমন পরীক্ষা নিরীক্ষা করলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে নিজে স্বীকার করেছেন। ভিকে সিং সড়ক পরিবহন মন্ত্রী মঙ্গলবার দিন লোকসভাতে দাঁড়িয়ে নিজে স্বীকার করেছেন 1,06,00,000 লোক হেঁটে বাড়ি ফিরেছে, তার মধ্যে 29,515 জন রাস্তায় মারা গেছে, না খেতে পেয়ে, জল না পেয়ে মারা গেছেন, এবং 97 জন রেলে কাটা পড়ে স্পেশাল ট্রেন। এমন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কোথা থেকে কোন সমীক্ষা পেলেন যে 29,000 লোক মারা গেছে? সমীক্ষা আমি বলছি না, লোকসভা আপনি দেখুন, আমি বলছি না, আপনার সরকার বলছে, কেন্দ্র সরকার বলছে 29,515 জন। আমি বলছি না, আমার বলার কোনো প্রয়োজনই নেই। আরে আমি কি লোকসভায় বলেছি? আমি বলছি না, আপনার কেন্দ্র সরকার বলছে। সেই পরিস্থিতিতে যদি হয়তো পরিস্থিতি এমন হচ্ছে যে যারা মরে তারা আরো মরুক। 35 কোটির মধ্যে 130-35 কোটির মধ্যে হয়তো 5 কোটি মানুষের মৃত্যু হতে পারতো। তো সেই জায়গাটা চেক দেওয়ার জন্য তখনকার কথা চিন্তা করুন, আজকের কথা চিন্তা করে লাভ নেই, একটু পিছনের দিকে তাকানোর চিন্তা করুন, ইতিহাসটা ভাবুন। সেই দিন আমেরিকায় কিভাবে অবস্থা ছিল, সেটার দিকে তাকাতে হবে। তখন একটা এমন একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, তাহলে করোনায় মরছে মরুন না, তো অসুবিধা কি আছে? 29,515 জন প্লাস 97 জন মারা গেছে, করোনায় মরুক, অসুবিধা কি আছে? ভারতবর্ষ নতুন করে এটা যেটা হয়েছে, শুনুন, এটা ওই লকডাউনের জন্য হয়নি, একটা রাজ্য সরকার একটা দলের আছে, সেই দলতন্ত্রের জন্য এটা বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। কেউ বলেছে আমি শ্রমিককে ফেরত নেব না, কেউ বলেছে একটু দেরি করে বলে আমার মনে ভালোই হবে, আর শ্রমিকগুলো আসবে না, ওইখানেই থাকবে, হয় মরে যাক, আর না হয় ওইখানে অবস্থায় এমন অবস্থাতে থাকুক, তার ফিরে আসবে না। এই যে একটা রাজ্য সরকারের এবং ছবি হয়েছিল, শ্রমিকের সমস্যা সৃষ্টি হয়েছে, রাজনীতির জন্য হয়েছে, এটা ওই লকডাউনকে এটা রাজনৈতিক দল রাজনীতি করেছে, রাজনীতির জন্য। কারণ বিহারের বিহারে প্রতিদিন 50 থেকে 60টা ট্রেন ঘুরেছে, ভিতরে এসেছে, তাদের সুষ্ঠু ব্যবস্থা। আবার বিহারে আজকে এই সময়তে বেরিয়েছে গঙ্গায় করোনার লাশ ফেলা হচ্ছে, বিহারে এসে বেরিয়েছে গঙ্গায় করোনার লাশ ফেলা হচ্ছে। সেই মানুষগুলো আখ্যা দিয়েছেন, যে মানুষগুলো থেকে আপনার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করেছে, তারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা আপনার রাজ্যে পাঠিয়েছে, সেই রাজ্যে আমাদের অর্থনীতি ভালো হয়েছে। এখানে তো বেকারের একবার চূড়ান্ত অবস্থা, তারা ওইখান থেকে কাজ করে আমার রাজ্যে টাকা পাঠিয়েছে।
সেই টাকাগুলো দিয়ে ফুর্তি করা হয়েছে, নানান কি জানি ভাই, উপঢৌকন দেওয়া আমি হয়েছে। তো জানি আমার এখানে যতজন লেবার কাজ করে সব তো বিহার থেকে আসা, তাহলে বিহারের লোক টাকা ফুর্তি করে উৎপাদন খাতে ব্যয় করা হয়েছে, সেগুলোর কথা আপনি বলছেন না। শুধু একটা দিকে আঙুল তুললে হবে না, সকলের জন্য সকলেই দায়ী আছে। আমি কেন্দ্রীয় সরকার ধোয়া তুলসী পাতা বলিনি, আমি আগেও বলিনি, এখনো বলছি না, কারণ কেন্দ্রীয় সরকারের অনেক দোষ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে, শুনুন, এয়ারপোর্ট অথরিটি এবং বিদেশ নীতি, বিদেশ মন্ত্রী এবং তার দপ্তর সঠিকভাবে কাজ করেনি, কারণ এই রোগটা ভারতবর্ষে ছিল না, এই রোগটা বাইরে, শুধু 1 মিনিট, এই রোগটা বাইরে থেকে এসছে। এয়ারপোর্ট অথরিটি এবং বিদেশ দপ্তর যদি সঠিকভাবে কাজ করতো, এই তো সমস্যা। আপনারা প্রশ্ন করবেন, জবাব চাইবেন না, ঠিক আছে, আমাকে সবাই মিলে ঘেরাও করে প্রশ্ন করবে, আর প্রশ্নের জবাবটা দিতে গেলেই বলবেন আপনারা এত কাউকে বলতে দেবে না। প্রশ্ন তো সবাই মিলে আমাকেই করছেন, আমি চুপ হয়ে গেলাম। আপনারা বলুন। ম্যাডাম কি বলছেন বলুন। আমি একটা কথা বলছি, আমি একটা ব্যক্তি হিসেবে কথা বলছি, আমি কোনো রাজনীতিবিদ নয়। আমি এই মুহূর্তে যে কথাটা বলতে চাইছি, যেটা অশোক বাবু বলছেন যে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের বিভিন্ন রাজনৈতিক দল এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু সবার আগে আমার মনে হয়েছে, আমি একদম ব্যক্তিকেন্দ্রিক হিসেবে কথাটা বলছি, এখানে কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিছু নেবেন না। কারণ হচ্ছে, প্রথমেই যেটা আমাদের একটা বাঙালির কথা আছে, গোড়ায় গলদ। আজকে যখন লকডাউনটা ঘোষণা করলেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যখন যে করোনা পরিস্থিতি যখন শুরু হলো, সেই সময়টা কিন্তু একটা চক আউট করে ঘোষণা করা উচিত ছিল যে যেসব রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিকরা আছে, তারা যারা যেতে ইচ্ছুক তারা যে যার রাজ্যে ফিরে যাক, বা যেখানে আছে সেখানে থাকুক, তারপরে লকডাউনটা শুরু করলে আমার মনে হয় এই দৃশ্যটা, যেটা সৌরভ বললো, আমি সৌরভের সাথে একমত, তাহলে মনে এই করুণ দৃশ্যগুলো কিন্তু আমাদের দেখতে হতো না। এইটার জন্যই আমি বলি যে গোড়ায় গলদটা কিন্তু উনি করেছেন, গোড়ায় গলদ যদি না হতো আজকের এই দৃশ্য কিন্তু আমাদের, আমার খুব ব্যক্তিগত মতামত, আমি কিন্তু কোনো রাজনৈতিক মতামত দিলাম না। আমি আসছি মনিরুলের কাছে। মনিরুল, আজকে বাংলাদেশে ভ্যাকসিন, যেটা জানা যাচ্ছে যে ভারতবর্ষে ভ্যাকসিন হয়ে যাবে হয়তো, এবং পৃথিবীর সব দেশই চেষ্টা করছে ভ্যাকসিনের জন্য, তুমি জানো, আমরাও জানি। তো বাংলাদেশে ভ্যাকসিন যদি, এটা আমিও শুনেছি যে যদি ভারতবর্ষ ভ্যাকসিন তৈরি করে, সেক্ষেত্রে তারা ফ্রিতে বাংলাদেশকে ভ্যাকসিন দেবে, এরকম একটা কথা আছে। আমি জানি না এটার মধ্যে বাস্তবতা কি আছে। তা তোমার কি এ প্রসঙ্গে তোমার কি ধারণা? ভারত সম্পর্কে আমাদের সবসময় একটা পজিটিভ ধারণা, কারণ ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যে রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন, আমাদেরকে সহযোগিতা করেছে, এখনো সহযোগিতা করছে। আমরা আশা করি ভারত আমাদের চরম একটা বন্ধুত্বপূর্ণ দেশ। যদি ভারত, আমরা আশা করি তারা যদি তৈরি করতে পারে, অবশ্যই আমরা আশা করবো ভারতের কাছে যে আমরা যাতে পাই, এটা আমরা আশা করি। এছাড়াও বাংলাদেশ সরকার, মন্ত্রী পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই ভ্যাকসিন আনার জন্য একটা ফান্ড ইতিমধ্যে গঠন করেছেন, এবং বিশ্বের যে দেশে ওটা উচ্চুদ্ধ হোক না কেন, সেখান থেকে যাতে বাংলাদেশে ভ্যাকসিনটা আসে, এজন্য কিন্তু আমাদের সরকার ইতিমধ্যে সমস্ত প্রকার যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো ইতিমধ্যে তৈরি করে রেখেছেন, এটা আমার মনে হয়। তো আমাদের যে রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করছিলেন, নির্বাচন, আমাদের বাংলাদেশেও কিন্তু নির্বাচন হচ্ছে। আজকে আমাদের সিরাজগঞ্জ জেলায় একটা নির্বাচন হচ্ছে, এবং আগামী মার্চ মাসে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য, যেটা সবচেয়ে বড় নির্বাচন, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, যেখানে প্রায় 95% লোক কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ মেম্বার যেখান থেকে নির্বাচিত হয়, সেই নির্বাচনটাও কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অতএব বাংলাদেশ নির্বাচন কমিশনার যে বাধ্যবাধকতা আছে সেটা তারা পালন করার জন্য বাংলাদেশেও কিন্তু নির্বাচন করছে। এছাড়াও সিটি কর্পোরেশন সহ অন্য নির্বাচনের কিন্তু প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ দাদা। আমি একটা এই জায়গায় একটু সবাইকে দাঁড় করাচ্ছি, আমাদের সঙ্গে যারা আছেন একটু আমি দেখে নিই কারা কারা আমাদের সঙ্গে আজ আছেন, কমেন্টস গুলো একটু দেখে নিই। আজিজুল হক বাংলাদেশ থেকে আছেন, উনি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। সুমন কুমার দত্ত আজকের অতিথিদের অভিনন্দন জানিয়েছেন, শনি বাংলাকে অনেক অভিনন্দন জানিয়েছেন যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। মায়েরূপ গোল্ডেন বাংলাদেশ থেকে বলেছেন অসাধারণ। দীপ্তশ্রী গাঙ্গুলি বলেছেন খুব সুন্দর। আফজল সনি বাংলাদেশ থেকে, বাবুল হোসেন ইত্যাদি। এর সঙ্গে রয়েছেন অচেনা আদিত্যু, এই অচেনা সাধ্য, পঞ্চানন ঘোষাল, দেবব্রত বাবু বন্দ্যোপাধ্যায়,
এরকম আরো বহু মানুষ আমাদের সঙ্গে আছে। সবার কমেন্ট করতে গেলে আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তাই আমি সময় কমিয়ে দিলাম, মানে ওই কমেন্টস গুলো পড়ছি না। আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডাম, একটা কথা বলুন যে আপনি আমি যখন জানি আপনি কোভিডের সময় আপনি নিজে ফিল্ডে প্রচুর কাজ করেছেন, আমি গিয়ে দেখেছি বা আমি জানি। সৌরভ হয়তো বেশি জানে, সাংবাদিক মানুষ, আমি এতটা জানি না, তবে কিছুটা আমি জানি যে সৌরভ আপনি প্রচুর কাজ করেছেন, এটা আমি নিজেও দেখেছি এবং আমি শুনেওছি। তাতে করে আমি দেখেছি যে আপনি অসাধারণ প্রচুর কেটেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রচুর মানুষকে সহযোগিতা করেছেন। কোথাও কি মনে হয়েছিল আজকে যে পরিস্থিতিতে আমরা সেই পরিস্থিতি কাটিয়েছি, যে সময়টা আপনি রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তখন এটা মনে হয়েছিল যে আচ্ছা এই মানুষের পাশে এই মুহূর্তে যদি আপনাদের মতো জনপ্রতিনিধি না দাঁড়ান তাহলে কি হতে পারে? তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি গেছে, আপনি দেখেছেন, যারা সাংবাদিকতা করেন, সৌরভবাবু জানেন বা আপনারাও দেখেছেন, আমরা সবাই অল্প বিস্তর জানি। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আপনার এই সময় কি মনে হয়েছিল, আপনার কি হতে পারতো? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে ওই যে পরিস্থিতিটা মার্চ মাসে, যে আজকে যেরকম অনেকটা সহজ হয়ে গেছে এই জায়গাটা, কিন্তু মার্চ মাসে যখন একটা আতঙ্ক, মানে যখনই বেরোচ্ছি একটা জনমানব নেই, মানে শুধু পাখির আওয়াজ ছাড়া কিছু শুনতে পাইনি ওই সময়টা। তো স্বাভাবিক কথা, মানুষ সেই সময়টা কিছু মানুষ খুবই অসহায়, এবং তাদের পাশে যদি আমরা ওই সময়টা গিয়ে না দাঁড়াতাম, দেখুন হয়তো সবসময় আর্থিক সাহায্যটা কিন্তু বড় কথা নয়, এটা আমার মনে হয় যে মানসিক ভাবে পাশে থাকাটাও কিন্তু ভীষণ জরুরি। একটা মানুষের পাশে মানসিক ভাবে পাশে থাকাটা কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন। কারণ ওই সময়টা আর একটা সব থেকে বড় কথা, এটা সকলেই জানে যে আমফান, মানে মানে একদম সাথে সাথে আমফানটাও একটা বিশাল বিপর্যস্ত পর্যায়ে এনে দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের বুকে। এবং আমাদের এই 27 নম্বর ওয়ার্ডেও প্রচুর স্লাম এরিয়া আছে, মানে টালি ফালি উড়ে যাওয়া, বাড়ি ভেঙে পড়া, এইসব গুলো মানে একদম বিধ্বস্ত। এবং সেই জায়গায় আমরা যদি ভাবি যে আমরা বাড়িতে বসে থাকবো, আমি তো অন্তত পারবো না, মানে আমাকে রাস্তায় নেবে মানুষের সাথে যদি আমি না করতাম, আমি মানসিক ভাবে, আমি যদি রাত্রে 1 ঘন্টাও ঘুমোই, সেটা আমি শান্তিভাবে ঘুমিয়েছি, আমি মানুষের সাথে মানুষের পাশে ছিলাম বলে, এবং মানুষের যথাসাধ্য যতটা তাদের প্রয়োজন আমি আমার ক্ষমতা অনুযায়ী ততটা আমি তাদেরকে তাদের পাশে থাকতে পেরেছিলাম আমার মন থেকে। আমি জানি না তাদের কতটা মানে কতটা আমি পূর্ণ করতে পেরেছি, তবুও আমার দিক থেকে আমি মানসিকভাবে সম্পূর্ণভাবে আমি তাদের সাথে ছিলাম, এবং যতটা প্রয়োজন হয় সেই জায়গা থেকে কিন্তু খুব দরকার ছিল মানুষের পাশে থাকে। এবং আমার মনে হয় প্রত্যেকটা জনপ্রতিনিধি বলে বলবো না, যে কোনো মানুষই ইচ্ছা করলে মানুষের পাশে আসতে পারে। আমরা আজকে জনপ্রতিনিধি আছি বলেই যে আমরা যাব তা নয়, যে কোনো মানুষ যদি ইচ্ছা করে তাহলে কিন্তু মানুষের পাশে অনায়াসে গিয়ে দাঁড়াতে পারে, এটা আমার মতামত। আমি আছি সৌরভের কাছে। হ্যাঁ সৌরভ বলো। সৌরভ কি বলছো? সর্বোপরি দিদি একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে বহু শিশুর মুখে দুধ তুলে দিয়েছে, যেটা কিন্তু মানে খুব বিরাট বড় কাজ। বহু শিশু, সত্যি কথা বলতে, আমরা শিবের মাথায় জল ঢালি বা দুধ ঢালি, ওয়েস্টেজ কেন? সেখানে যদি একটা মানে শিশু, আমরা জানি শিশু নারায়ণ বলে, এটা আমরা সবাই মেনে নেবেন, একটা কথা আমরা বলি, সেখানে যে একটা আমি একবার শুনেছিলাম, এটা মহান কাজ। আমি একবার শুনেছিলাম মানুষ ওই কিছু বিজেপির লোক আছে, ওরকম লোক না। আমি একটা কথা বলি, দুধ যে ওই সময়টা যদি দুধটা, মানে কেন বলছে, মিষ্টির দোকান ওই সময় বন্ধ ছিল, তা এগুলো আমাদের অনেক ক্লায়েন্ট ছিল, তারা এগিয়ে এসছে। কারণ দেখুন তাদের তো দুধ উৎপাদনটা তো চলবেই, সেই দুধটা তো এমনি মানে ধরুন মানে তারা দোকানে মিষ্টি তৈরি করতে পারবে না, সেই দুধটা তখন প্রোটিনও প্রয়োজন, মানুষ হাহাকার, তখন দোকান বন্ধ, বন্ধ, খাবার পাচ্ছে না। আমি তখন যোগাযোগ করে, আমার ব্যক্তিগত লেভেল থেকে আমার মক্কেল হয়, আমার ক্লায়েন্ট হয়, তারাও এগিয়ে এসেছিল, এবং তারা কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে বিভিন্ন এলাকাতে, তখন কিন্তু আমি বলতে নিই যতটা পেরেছি প্রত্যেকটা বাচ্চাকে আমরা দুধ দিয়ে ওই সময়টা মানে চেষ্টা করেছি। অবশ্যই আমার মক্কেলের একটা বিরাট অবদান ছিল সেই জন্যই। অশোকদার কাছে আসি। অশোকদা, এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে বা যা জানেন, আপনিও জানেন, আমরাও জানি, সেটা হচ্ছে যে কোথাও কোথাও বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে বিহারের পরিস্থিতি ভালো, মানে করোনা পরিস্থিতি। আপনি কি ব্যাপারে কি বলবেন?
যাই হোক, আপনি আগেই মাঝ রাস্তায় আমাকে থামিয়ে দিয়েছিলেন, সেই জায়গাটা একটু না, বলবার আমি আমাকে একটা কথা সময় দেবেন। দাদা, সেটা একটা কথা হচ্ছে, বলি, সময় ভীষণ ভীষণ কম, আমি আপনাকে বলছি। আর জানি সময় সংক্ষেপ, আমি তাহলে আমার যেটা ইনকমপ্লিট আছে সেটা অন্তত বলতে দিই। আচ্ছা। বিভিন্ন রাজ্য সরকার কিভাবে সমস্যা সৃষ্টি করেছে, গুজরাট কথা ধরুন, আর আমি কোনো দলের কথা বলছি না, যেখানে মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, এরা সকলেই কিন্তু বিশেষ করে বাংলা এবং বিহারের যেসব শ্রমিকেরা এইসব জায়গায় কাজ করেছে, তাদের যেভাবে সাহায্য করা উচিত ছিল এই রাজ্যগুলো করেনি। বিশেষ করে মহারাষ্ট্রের বোম্বাইতে তো তাদের একেবারে, তারা যদি কোনো রকম তাদের সামান্য অর্থ নিয়েও বাজারে বেরিয়েছে, পুলিশ তাদের পিটিয়েছে। আবার দিল্লিতে কি করেছে, যে তোমাদের জন্য বাস রেডি হয়ে আছে, সেই বাসগুলোতে কাতারে কাতারে মানুষ এসছে, অথচ বাস সেখানে নেই। এই যে একটা রিউমার তৈরি করেছে যে দিল্লির সরকার, এই জন্য এইগুলো কিন্তু একটা ভয়ঙ্কর, এগুলো এড়িয়ে গেলে চলবে না, যে এইভাবেও কিন্তু এইসব শ্রমিকদের উপরে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। এইবার আমি আসি আপনার যে কথাটা এসছে, ওই কথাটা বলুন বলুন। বলছি যে দিল্লি সরকার যতটা আমি জানি, সৌরভ বাবু সাংবাদিক মানুষ, অনেক বেশি বলতে পারবেন, তবে আমি যেটা জানি যে দিল্লি সরকার কিন্তু পুরোপুরি হাত তুলে দিয়েছিল একটা টাইম, আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুরোপুরি স্যারেন্ডার করে দিয়েছিল। শোনা যাচ্ছে অশোকদা? হ্যাঁ, সেটা শুনুন, পরবর্তীকালে ওনারা বুঝেছেন যে এই কাজগুলো ঠিক হচ্ছে না, কেন্দ্র এবং রাজ্যের এই যে ঝগড়া বিবাদ মিটিয়ে তারা কিন্তু নিয়েছেন। এখন 5,000 বেডের তারা হাসপাতাল, 5,000 বেডের, আমি 1 মিনিট বলতে দিন, নাহলে মাঝখানে আমাকে যদি বলতে না দেন। আপনি বলুন, আমি আপনাকে প্রশ্নটা করছি। তাহলে আমরা মেনে নিচ্ছি যে পশ্চিমবঙ্গ যদি সেই সময় মেনে নিত, তাহলে পশ্চিমবঙ্গের রেজাল্ট আরো ভালো হতো, তাই তো? এইটা বলুন। আমার শুনুন, ওইখান থেকে 1 মিনিট আমাকে সময় দিন। সেটা হচ্ছে, তারা বুঝেছেন যে তাহলে অমিত শাহ এবং কেজরিওয়াল দুজনে মিলে সেই 5,000 বেডের শয্যার কোভিড পেশেন্টদের জন্য হাসপাতাল তারা উদ্বোধন করে দিলেন। কিন্তু আজ পর্যন্ত বাংলায় আমরা এইভাবে একত্রিত হয়ে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কোনো কাজ করছে, এখন পর্যন্ত উদাহরণ পেলাম না। আমি এর আগের দিনও বলেছি, সেটা যদি হতো, আজকের বিহার 1 নম্বরে আছে, 92% আছে, আর বাংলা 87% কিছু সামথিং আছে। আমার মনে হয় বাংলা এগিয়ে যেত, কারণ বাংলার এই পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং একদম ডাক্তার, নার্স থেকে আরম্ভ করে আশা কর্মীরা, তারা যেভাবে প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করছেন, আমার মনে হয় অনুকূল পরিবেশ যদি পেতেন, বাংলা আমার মনে হয় 1 নম্বরে শুধু থাকতো না, আরো অনেকটা এগিয়ে 1 নম্বরে থাকতো বলে আমার মনে হয়। সৌরভ কি বলছিলেন? হ্যাঁ, প্রথম হচ্ছে যে দিল্লি পুলিশ টোটালটাই নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের। দিল্লির নামেই ওখানে পুলিশ মন্ত্রী, তার কোনো ফাংশন নেই। কেন দিল্লির মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেয় উত্তরপ্রদেশের পুলিশ, কেন গাজিয়াবাদের পুলিশ, এটা জেনে রাখা ভালো। কেন দিল্লি কেন্দ্র শাসিত অঞ্চলের রাজ্য, আবার আপনি বলবেন আমাকে বাধা দিচ্ছে, না পুলিশের সঙ্গে ওই কোভিডের সম্পর্ক নেই, শাসিত অঞ্চল কিন্তু রাজ্য, যেরকম ওই পন্ডিচেরি, ঠিক আছে, দিল্লি পুলিশটা নিয়ন্ত্রণ করে। পলিসিটা কেন্দ্র সরকার। আর বিহারে 92%, আবার ঠিক আছে, সুস্থতা ভালো, কিন্তু আবার এটাও আজকে এই সময়তে দেখতে পেলাম, এই সময়তে, যে বিহারে আবার গঙ্গায় নাকি করোনার লাশ ফেলা হচ্ছে এই সময়। টাইমস অফ ইন্ডিয়া একটা সময় পশ্চিমবঙ্গ পাহাড় পড়ে আছে, সাংবাদিকদের স্বাধীনতা আছে, অনেক কিছু তারা বলে যাচ্ছেন। আপনি কোনটা ধরবেন? একটা যেটা ICMR এর রিপোর্ট ধরবেন, না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট ধরবেন, রাজ্য সরকারের রিপোর্ট ধরবেন, না সাংবাদিকদের? কোনটা ধরবেন? ওটা কোনো রিপোর্টই নয়। কোনটা রিপোর্ট নয়? কেন্দ্র সরকারে ও যা বলে, আপনি বললেন কেন্দ্র সরকারের রিপোর্টটা রিপোর্ট নয়, ICMR এর রিপোর্টটা রিপোর্ট নয়, রাজ্য সরকারের রিপোর্টটা রিপোর্ট। আমি ICMR কিছু নিয়ে বলিনি, আমি কেন্দ্র সরকারের কোনো নিয়ম নীতির ঠিক নেই, কোনো নীতির ঠিক নেই। ওরা শুধু একটা জিনিসে খেলা বাজাতে, ওরা শুধু জানে ধর্মীয় বিভাজন করতে, মুসলমান হিন্দু, মুসলমান হিন্দু, যাকে দেখতে পারেন না তার চলন বাঁকা, যাকে দেখতে পারেন না তার চলন বাঁকা। শুনুন, আমি অনেকের বিরোধী আছে হতে পারি, কিন্তু এদের মতন, আমি তো বলছি ভারতবর্ষে স্বাধীনতার পরে এদের মতন মানে কোনো একটা মানে পার্টি
একটা ক্ষমতায় এসছে। আমি তো নীতিশ কুমারের দেখুন সমালোচনা এখন যদি এরকম ভাবে প্রশ্ন করেন, আমি আমিও বলি নীতিশ কুমারের তো আমি 34 বছরে বিরোধী হতে যেভাবে পারি। কমিউনিস্টরা শাসন করেছে, যেভাবে আরে মানুষের আমি বাড়ি তো ঘর কমিউনিস্টেরও বিরোধী, আমি কমিউনিস্টেরও বিরোধী, কিন্তু মানে কমিউনিস্ট থেকে এরাও খারাপ, শুধু কমিউনিস্টের থেকে এরাও খারাপ। কিন্তু তৈরি হয়নি, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, জানলা দরজা কমিউনিস্টের থেকে এরাও খারাপ। আমি তো কমিউনিস্টদের দেখতে পারি না, আমি কমিউনিস্টদের দেখতে পারি না, আমি কমিউনিস্টদের দেখতে পারি না, কিন্তু কমিউনিস্টদের থেকে এরাও খারাপ। কমিউনিস্টদের থেকে এরাও খারাপ, কমিউনিস্টদের থেকে এরাও খারাপ। আমি কোন এইভাবে প্রশ্ন না, এইভাবে কারোর উপরে দেখুন, এইভাবে কারোর উপরে কেন দেওয়ালে পিঠ থেকে গেছে দাদা, দেওয়ালে পিঠ থেকে গেছে। বলতে থাকেন এরকম যদি বলতে থাকেন তাহলে এই সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে সেই আলোচনায় তো আমরা বসিনি। আমরা বসেছি যে এই করোনার হাত থেকে মানে ভারতবাসী, আমরা জনগণ, দেখুন আমরা তো বিশেষজ্ঞ নই যে করোনা হাত থেকে আমরা কিভাবে ভারতবর্ষকে বাঁচাবো। আমরা করলে সরকারের সমালোচনা আসবেই, কিচ্ছু করার নেই। না সরকারের সমালোচনা করুন না, তাই বলে একটা তো গঠনমূলক সমালোচনা থাকবে না, তাকে শুধু কি দেওয়ালে পিঠ থেকে গেছে যে ওই যেখানে এত আমি আপনার কথাই ধরে নিলাম দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু কেন্দ্র সরকার কি ওখান থেকে উৎখাত করে দিতে পারবেন না? সেটা 5 বছরের জন্য অপেক্ষা করতে হবে। অতএব সেখানে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন না, সেখানে অন্য রাজ্যগুলো সহযোগিতার, কেজরিওয়ালের মতো লোক যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজের কাজ গুছিয়ে নেন, আর আপনি শুধু বিরোধিতা করে যাবেন। 34 বছর লড়াই চাই করে সব সর্বনাশ করেছেন, উদ্বাস্তুদের জলে ডুবিয়ে মেরেছেন, আর সেই উদ্বাস্তুদের ভোট নিয়ে ভোটে জিতেছেন। আজকের যে কৃষক শ্রমিকদের ভোটে এই সরকার এসছে, আজকের কটা কৃষক শ্রমিক, আজকে শুনুন 19%, আজকের 70 বছরে কৃষকের আয় বেড়েছে 19%, প্রফেসরদের আয় বেড়েছে 200%, শিক্ষক প্রফেসরদের। আর সরকারি চাকরিজীবী এবং অন্যান্য যেসব আধা সরকারি এবং আধা সরকারিতে যারা ভালো জায়গায় চাকরি করেন তাদের আয় বেড়েছে 160%, আর কৃষকের আয় বেড়েছে 19%। তাহলে 10 বছর তো মমতা ব্যানার্জি প্রায় হতে চললো, কি করেছেন কৃষকদের জন্য? আজকে মায়া কান্না কাঁদছেন ওই ধর্মতলা গান্ধী মূর্তি আর ওই আপনার যে ওই শিলিগুড়ি টাউনে। তাহলে এসব কথা বলার মানেটা কি? আজকে যদি বুঝতাম যে পশ্চিমবঙ্গ সেই কৃষকরা ভারতবর্ষের গড় যদি 19% হয়, এই পশ্চিমবঙ্গের গড় 50% হয়েছে, তাহলে আমি বুঝতাম যে মমতা ব্যানার্জি সরকার কৃষকদের জন্য বহুত কাজ করেছেন। সেখানে তো সেই 19%-এর নিচেই নেমে আছি আমরা। আজকের প্রফেসরদের, স্কুল মাস্টারদের যেভাবে মাইনে দেওয়া হয়েছে, আর তাদের কোনো সেইভাবে কি অন্য জায়গায়, সমস্ত জায়গার সমাজের অন্যান্য প্রতিষ্ঠিত মানুষ যারা, তারা কি? আমি আবার বলি 3,500 মাইনা পায়, আজ 1,000 টাকা উনি বাড়িয়েছেন। 3,500 টাকা আশা কর্মীরা সারা দিন রাত কাজ করে যাচ্ছেন, ওই রকম ভাবে অমানসিক পরিশ্রম, তাদের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছেন। আর উনি ওই 150 কোটি টাকা শুধু দুর্গা উৎসবের জন্য খরচ করে যাচ্ছেন। উনি বলছেন টাকা নেই, আশা কর্মীদের টাকা দেওয়া যাবে না। তাহলে 150 কোটি টাকা উৎসবের জন্য খরচ করবেন, আর যারা জীবন বিপন্ন করে কাজ করবেন তাদের জন্য কোনো পয়সা জুটবে না এই সরকারে। তাহলে এই পলিসি সমালোচনা করবো না আমরা? 150 কোটি টাকা যে বলছেন না, এটা পরোক্ষভাবে কোনো ক্লাব নয়, সেখানে পরোক্ষভাবে একটা মিষ্টির দোকানও লাভবান হবে, একটা মিষ্টির দোকানে যে কাগজ তৈরি করে লাভবান হবে, প্যান্ডেল শিল্প লাভবান হবে, মৃৎশিল্প লাভবান হবে। এইবার বলবেন না, শুধু জার্মানে শুনে রাখেন, জার্মানে ওখানে উৎসবের জন্য কার্নিভালের জন্য সরকার পয়সা দেয়। এখান থেকে এটা বললে হবে না, বললে হবে না। রাম মন্দিরের জন্য কি করেছে? রাম মন্দিরের জন্য সরকার কি করেছে? কয়েকশো কোটি টাকা খরচা করেছে, তার মধ্যে কয়েক লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে। এই তো পিএম কেয়ার, আমি তো বলবো যে এই সরকার চুরি করেছে, কেন্দ্র সরকার চুরি করেছে, যে পিএম কেয়ারের ফান্ডের বলছে আরটিআই হবে না। কেন্দ্রীয় সরকার বলেছে পিএম কেয়ারের আরটিআই হবে না। আপনি জবাব দিন, আপনি জবাব দিন, আরটিআই হবে না কেন বলেছে কেন্দ্র সরকার 2005? আপনি জবাব দিন, আরটিআই কেন হবে না? পিএম কেয়ারে কেন আরটিআই হবে না? আপনি জবাব দিন, আপনি জবাব দিন, পিএম কেয়ারে কেন হবে না? রাজনীতি করে যাচ্ছেন শুধু নিজের আখের। আরে আপনি জবাব দিন না মশাই, পিএম কেয়ারে কেন হবে না আরটিআই? এখানে কোনো গণতন্ত্র নেই, সেই জন্য আজকে আরে আপনি বলুন না মশাই, আমরা সব করেছি, আমরা সব করেছি, কিন্তু আপনি বলুন না আরটিআই হবে না কেন পিএম কেয়ারে? আর একজন পাবে 50 লক্ষ টাকা। এই উনি কাউকে বলতে দেবেন না দেবাশিস দা, পরের দিন আর আমি আসবো না। উনি কাউকে বলতে দেবেন না, উনি কাউকে বলতে দেবেন না। না এটা কথা নয়, উনি কথা হলো যে উনি একাই চিল্লে যাবেন। না ব্যাপারটা হচ্ছে তা না, ব্যাপারটা হচ্ছে মল্লিকা ম্যাডাম
বেরিয়ে গেলেন মনে হয়, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। আমরা অনুষ্ঠানের শেষ জায়গায় চলে এসেছি, আমাদের এবার থামতেই হবে। তার আগে বলি যে মনিরুলের কাছে একটা প্রশ্ন যাই। মনিরুল, আমি আমি দেখছিলাম যে বাংলাদেশের এখন ধীরে ধীরে অনুষ্ঠানও হচ্ছে, কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে বহু জায়গায়। আমি দেখছিলাম, আজকেই দেখছিলাম যে বাংলাদেশে অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে, মানুষ জড়ো হচ্ছে। তো এরকম কি কোনো সার্কুলার আছে যে একসঙ্গে কোনো লোক, বেশি লোক গ্যাদারিং করা যাবে না? তোমাদের বাংলাদেশ সরকার কি এরকম কোনো নিয়ম করেছেন? কেন? না, এরকম কোনো নিয়ম আমরা দেখতে পাচ্ছি না, তবে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে। যেমন গতকালকেও ইন্ডিয়ান কিছু শিল্পী বা অন্যান্য কিছু শিল্পী কিন্তু সোনারগাঁ সোনারগাঁ হোটেলে কিন্তু একটা অনুষ্ঠান করেছে। এটা ঘরোয়া আচ্ছা, অনুমতি আছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যে কোনো হোটেল মোটেল এগুলো অনুষ্ঠান করা যাচ্ছে। যেমন আমার নিজেরও হোটেল ব্যবসা, আমাদের হোটেল কিন্তু পারমিশন দিচ্ছে আরো 2 হ্যাঁ, মাস আগে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যে কোনো হোটেল খোলা যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে এটা চালানো যাবে। অর্থাৎ স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো সবকিছু খুলে দিয়েছে বাংলাদেশ। হুম, হুম। আচ্ছা, এবং আমাদের ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ জায়গায় চলে এসেছি আজকে। আমার অত্যন্ত খারাপ লাগছে যে আমাদের ইচ্ছা ছিল যে মল্লিকা রায়চৌধুরী ভীষণ ভালো গান করেন। আমার মনে হয়েছিল যে হয়তো অনুষ্ঠানের শেষ জায়গাটা মল্লিকা ম্যাডামের একটা ছোট্ট গান দিয়ে শেষ করব, কিন্তু দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক প্রবলেমের জন্য সব সমস্যা হয়ে গেল। অশোক দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। আপনাকে, আপনি বললে আমাদের সঙ্গে থাকেন, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার জিনিস। সৌরভ, না, তুমি আমি তোমার দেবাশিস অনেক বাবু, এক সেকেন্ড। দেবাশিস হুম। বাবু, এক সেকেন্ড। সৌরভ বাবুকে নমস্কার জানাচ্ছি। উনি যদি না থাকেন তাহলে আমি কথাগুলো তো বলতেই পারবো না, আমি নির্বাক হয়ে যাবো। অতএব দেবাশিস বাবু আপনি থাকবেন। না আপনি না 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 থাকলে না আমি কি করে বলবো? আপনি না না, ও বলছেন থাকবে বলে ও থাকবে এগুলো ও প্রশ্নগুলো থাকবে। তুলছেন বলেই তো আমি একদম, বলতে এই পারছি। তো এটাই আপনি এটাই না আচ্ছা। থাকলে আমি তো হ্যাঁ, নির্বাক। জমবে না। এইটা একদম আপনাকে একদম অনুরোধ, আপনি কিন্তু থাকবেন একদম। যখনই না আমাকে না, নিশ্চয়ই। ডাকবেন। দেবাশিস বাবুকে হুম, অনুরোধ যে সৌরভ বাবুকে ঠিক রাখবেন। ঠিক ঠিক। সৌরভ, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ভাই তোমাকেও। যারা আজকে সঙ্গে আছেন প্রত্যেককে, মনিরুল তোমাকে অনেক অনেক অভিনন্দন, জি ভালোবাসা, জি, ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, খুব ভালো থেকো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আবার হয়তো কোনোদিন আমরা নিশ্চয়ই একসঙ্গে আবার দেখা করব। তো ততক্ষণের জন্য, এবারের জন্য আমাকে বিরতি নিতেই হবে। সবাই ধন্যবাদ ভালো দাদা থাকুন। আপনাকে। অনেক অনেক শুভরাত্রি। নমস্কার।